আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যেখান থেকে আমাদের আজকের এই ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির এক্সক্লুসিভ মডেল টেস্টে অংশগ্রহণ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টটিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যুক্ত করা হচ্ছে আমাদের এই মডেল টেস্টগুলোতে। আশা করছি আমাদের এই মডেল টেস্টগুলো আপনাদের অনেকাংশে উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মতামত জানাতে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটুকু। আজকেও আমরা ১০০ মার্কের প্রশ্নগুলো সাজিয়েছি। শুরুতেই আমরা ইংলিশ যেটি রয়েছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স হি হ্যাড এ ড্যাশ অফ ফেভার। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা যেটা বলতে হবে, তাহলে এখানে হবে হি হ্যাড এ সেভার অ্যাটাক অফ ফেভার। তাহলে এটি হবে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ অনারেরি? এখানে অনারেরি শব্দটি বলেছে, তাহলে অনারেরি হচ্ছে অবৈতনিক, এটা হচ্ছে বাংলা। তাহলে এর বিপরীতটা কি হবে? বৈতনিক বা বেতনভুক্ত, তাহলে এটি হবে স্যালারিড। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমাদের চারটি অপশনের মধ্যে কারেক্ট সেন্টেন্স কোনটি? এটি আমরা গতকালের মডেল টেস্টে যুক্ত করেছিলাম, তাহলে এটি হবে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। দ্য অ্যান্টোনিয়াম অফ ইনিমিক্যাল। ইনিমিক্যাল শব্দের অর্থটা কি আমরা জানি? ইনিমিক্যাল শব্দটা অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন, তাহলে বিপরীতটা হবে বন্ধু ভাবাপন্ন অর্থাৎ friendly. Choose the right preposition of the sentence I count dash your help. এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয় কাউন্টের পরে হয় কাউন্ট আপন, তাহলে এখানে হবে I count upon your help. What will be the correct preposition to complete the sentence I am not good dash translation? তাহলে এখানে কোনো কিছুতে ভালো দক্ষ বোঝাতে সেখানে গুড অ্যাট ব্যবহার করতে হয়, তাহলে আই অ্যাম নট গুড অ্যাট ট্রান্সলেশন। সো ইজ দ্য কারেক্ট প্রিপোজিশন মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক। তার মানে আমার ভাইয়ের মিউজিকের প্রতি কোনো আগ্রহ নয়, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তরটি আপনাদের জন্য একটা SW থাকবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার মূল্যবান উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়ার জন্য। হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম অফ ইনিশিয়েটিভ? তাহলে এখানে ইনিশিয়েটিভের সিনোনিমটা হবে অ্যাপাথি বা আচ্ছা, এখানে তাহলে আমরা সঠিক উত্তরটা করব কোনটা? অ্যাপাথি না, এখানে অ্যাপাথির অর্থটা হবে না, ইনিশিয়েটিভের সাথে আমাদের হবে এন্টারপ্রাইজ। হোয়াট শুড বি দ্য রাইট অ্যান্টোনিম অফ ইনিশিয়েটিভ? এইবারে যে জিনিসটা আমি আপনাদের বুঝতে চেয়েছিলাম, একই সাথে যে জিনিসটি দিয়েছিলাম এখানে সিনোনিম এসেছিল এবং এখানে অ্যান্টোনিম, তাহলে সিনোনিম এবং অ্যান্টোনিম দুটোই কিন্তু আমাদের দেখতে হবে। যখন সিনোনিমটা থাকবে তখন হবে এন্টারপ্রাইজ, আর যখন অ্যান্টোনিম থাকবে তখন সেটা হবে অ্যাপাথি। আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি। চুজ দ্য সিনোনিম অফ ক্যাপচার। ক্যাপচার মানে গ্রহণ করা বা টেকেন যেটাকে আমরা বলি, তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক সিনোনিমটা কোনটি হবে? তাহলে এক্ষেত্রে সঠিক সিনোনিমটা হবে আমরা কি? অ্যাপার হ্যান্ড। সার্ক প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম সার্ক শীর্ষ বৈঠক বা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1985 সালে। আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল? এই স্বীকৃতিগুলো থেকে কিন্তু মাস্ট বি একটি প্রশ্ন আপনারা কমন পাবেন। তাহলে এখানে আরব রাষ্ট্রগুলোর মধ্যে সর্বপ্রথম যেটি দিয়েছিল সেটি হচ্ছে ইরাক। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জ্ঞাতার্থে একটুখানি জানিয়ে রাখি, গত 18তম নিবন্ধনে আমাদের শীট এবং মডেল টেস্টগুলোতে বেশ ভালো একটা পরিমাণ কমন এসেছিল। এবারে 19তম নিবন্ধনকে কেন্দ্র করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত আপডেট একটি এক্সক্লুসিভ শীট তৈরি করা হয়েছে। PDF এবং প্রিন্ট কপি দুই ভার্সনে আপনারা চাইলে নিতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে এবং স্লাইডে দেওয়া থাকবে। PLO এর সদর দপ্তর কোথায়? PLO এর সদর দপ্তর হচ্ছে ফিলিস্তিন। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয়? ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করেন কত তারিখে? জার্মানি আত্মসমর্পণ করেছিলেন 1945 সালের মে মাসে। IMF এর সদর দপ্তর কোথায়?
IMF, অর্থাৎ এখানে মনে রাখতে হবে টাকা পয়সা জনিত যত কিছু আছে এগুলো সব USA তে চলে যাবে, তাহলে এখানে ওয়াশিংটন ডিসি। ব্যাবিলন এর ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত ইরাকে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত তুরস্কে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হলো, এখানে গুরুত্বপূর্ণ যে রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে সেটি কোনটি? সেটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? এখানে আমাদের বেস্ট সাইজ যেটি বলা হয় সেটি হচ্ছে 10:6, যদি একটু কম হয় তাহলে সেখানে 5:3 অর্থাৎ 5:3 হতে পারে। বাংলাদেশের কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? তুলা চাষের কথা বলা আসলেই আসবে সেটি যশোর। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে? এটি খুব সহজ, যদিও একটি সহজ প্রশ্ন তবু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে 14ই ডিসেম্বর। বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? এবারে কিন্তু আমরা চলে আসবো কোথায়? ময়মনসিংহ নাকি ফরিদপুরে? এবারে আমাদের আসতে হবে ফরিদপুরে, তার মানে সঠিক উত্তরটি হচ্ছে ফরিদপুর। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? ভালো করে প্রশ্নটা খেয়াল করবেন, এই প্রশ্নটা বেশ কয়েকভাবে আসে। উপকূল হতে অর্থনৈতিক সমুদ্র সীমা যখন বলবে তখন সেটি হবে 200 নটিক্যাল মাইল। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় থেকে 100% একটি প্রশ্ন, সেটা যে কোনোভাবে আসতে পারে, একটি প্রশ্ন আপনার নিবন্ধনে পাবেন। মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা অর্থাৎ IAEA এর সদর দপ্তর কোথায়? IAEA এর সদর দপ্তরটা হচ্ছে ভিয়েনাতে। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? এটি অনেক সময় আমরা ভুল করে থাকি, এটি মূলত সঠিক উত্তরটা হবে কোনটি? এটি হচ্ছে সঠিক উত্তরটি হবে বেরিং প্রণালী। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে? আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে? এটা হবে পাঠক, পাঠ যুক্ত নক, এটি একটি ধাতু। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল কত তারিখে? আমরা জানি যে মার্চ মাসেই উত্তোলিত হয়েছিল। সঠিক উত্তরটি হবে সেটি 2 মার্চ নাকি 23 মার্চ? এটি হবে 2 মার্চ 1971। এবং জাতীয় সঙ্গীতের সাথে সাথে যা পতাকা উত্তোলন করা হয়েছিল সেটি 3 মার্চ 1971। দ্য সিনোনিম অফ অ্যাম্বিশন, তাহলে অ্যাম্বিশনের সিনোনিমটা কি হবে? তাহলে সঠিক উত্তরটি হবে কি ডিজায়ার অর্থাৎ লোভ। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? অঘোষ অল্পপ্রাণ ধ্বনি এটি হবে চ। পরবর্তী প্রশ্ন, অর্ধমাত্রা বর্ণ কত? অর্ধমাত্রা তার মানে অর্ধ আট, এইভাবে কথাটা মনে রাখবেন, অর্ধ আট তার মানে 8টি হচ্ছে অর্ধমাত্রা। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি? বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ মোট 20টি। সঠিক উত্তর করব আমরা কোনটি? 20টি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্ট এর সিনোনিম কোনটি হবে? কম্পিটেন্ট এর সিনোনিম হবে কেপেবল অর্থাৎ সক্ষম। নিচের কোনটি মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন? মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনটা হচ্ছে বিং, যেটির সাথে বর্তমানে এআই টুলস, বিভিন্ন এআই টুলস কিন্তু যুক্ত করা রয়েছে। নিচের কোনটি আউটপুট যন্ত্র? আউটপুট বলতে কি ফলাফল প্রদান করে, তার মানে মাউস, ট্র্যাকার বল, স্ক্যানার এগুলি কিন্তু ফলাফল প্রদান করতে পারে না, গ্রহণ করতে পারে, তার মানে প্রিন্টারটা হচ্ছে আউটপুট ডিভাইস। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে বেশি দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদান করতে সক্ষম? এটা নিঃসন্দেহে আমরা আনসারটা করব কোনটি? লেজার প্রিন্টার। কোনো ইমেইলে সিসি ব্যবহার করা হয়, এক্ষেত্রে সিসি শব্দের অর্থ কি? সিসি শব্দের অর্থ এখানে হবে কার্বন কপি। যদি বিসিসি থাকে তাহলে এখানে হবে ব্লাইন্ড কার্বন কপি। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার কোনটি? তাহলে এখানে সঠিক উত্তরটি হবে উইন্ডোজ ভিস্তা।
এখানে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে আমরা কি বুঝে থাকি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে এই যে আমরা বিভিন্ন সৃষ্ট সমস্যা সমাধানের জন্য যে সকল অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করি সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেরকম আমরা ক্যালকুলেটর হিসাবের প্রয়োজনে ক্যালকুলেটর সফটওয়্যার ব্যবহার করি, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা যদি ভিডিও এডিটিংয়ের জন্য, ফটো এডিটিংয়ের জন্য যে সকল অ্যাপস ব্যবহার করব, অ্যান্টিভাইরাসের জন্য যে সকল অ্যাপস ব্যবহার করব, এগুলো কিন্তু আমাদের হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কিন্তু সিস্টেমের জন্য, উইন্ডোজের জন্য যে সকল আমরা ব্যবহার করব সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। কুল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? তাহলে কুল মানে কি? আমরা জানি তট, কিনার, তাহলে এটি হবে আমাদের সমার্থক শব্দ। তাহলে সমার্থক শব্দ নয় কোনটি? সেটি হবে কুন্তল। সঙ্গীতের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? সঙ্গীতের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে, যেহেতু এখানে অনুস্বার রয়েছে তাহলে ম এর কথাটা আমাদের এখানে উচ্চারণটা নিয়ে আসতে হবে। তাহলে সঠিক উত্তর হবে সমযুক্ত গীত, যেটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে। অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? অলুক দ্বন্দ্ব বলতে এর সাথে বিভক্তি যুক্ত থাকবে, তার মানে মায়ে ঝিয়ে, তার মা এ ঝি এ, তার মানে এখানে আমাদের বিভক্তি যুক্ত রয়েছে, তার মানে এটি হবে অলুক দ্বন্দ্ব সমাস। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার মূল উৎস বলা হয় প্রাকৃত ভাষাকে। নদীর মাছ সুস্বাদু বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? মূলত এখানে আমাদের নদীর নিচে টান হবে। তাহলে কোথাকার মাছ, আমরা যদি এইভাবে প্রশ্ন করি কোথাকার মাছ? নদীর মাছ, তার মানে সেই স্থান বোঝাচ্ছে, আর স্থান বোঝাইলে সেটি কি হয়ে যায়? তখন অধিকরণ হয়ে যায়। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনি বিপর্যয় কি? এক জায়গার বর্ণটা অন্য জায়গায় যাবে, অর্থাৎ রিপ্লেস হবে, যেটা ব্যস্ত অনুপাতিক হবে। যেমন পিশাচ থেকে পিচাস, এই যে স এবং চ এখানে কিন্তু ব্যস্ত অনুপাতিক অবস্থান ঘটেছে, তার মানে এটি আমাদের কি হয়ে যাবে? এটি আমাদের হয়ে যাবে ধ্বনি বিপর্যয়। তাহলে সঠিক উত্তর আমরা করবো কোনটি? পিশাচ থেকে পিচাস। বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ রয়েছে? খাঁটি বাংলা, এখানে বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ রয়েছে কতটি? তাহলে এখানে সঠিক উত্তরটি হবে মোট 21টি। কোনটি ধাতুর উদাহরণ? তাহলে এখানে আমাদের ধাতুর উদাহরণ যদি দেখাই, পড়াচ্ছি মোচরানো বা শোনায়, তাহলে এখানে মোচরানো এটি হবে একটি ধাতুর উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য আবারও জানাচ্ছি, আপনাদের 19তম নিবন্ধনকে কেন্দ্র করে আমাদের এক্সক্লুসিভ কিছু শীট তৈরি করা হয়েছে। এটি পিডিএফ এবং প্রিন্ট ভার্সন, উভয় ভার্সনে আপনারা নিতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে এবং স্লাইডে দেওয়া থাকবে। আপনারা সেই নিয়ম ফলো করে খুব সহজেই কিন্তু নামমাত্র মূল্যে এটি সংগ্রহ করতে পারেন। দ্য ম্যান ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কি বসবে? আপনাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি, আপনাদের কিন্তু অ্যাকচুয়াল যে সিলেবাস, সেই সিলেবাস মেনটেন করেই কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশ্ন তৈরি করা হচ্ছে। সুতরাং এটি আপনাদের মনোযোগ সহকারে দেখলে অনেকাংশে প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কোনটি? দ্য ম্যান ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। হোয়াট ইজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন? এখানে ট্রান্সফরমেশন করতে হবে এভরি ম্যান হেটস ওয়ার, প্রত্যেক মানুষই যুদ্ধ ঘৃণা করে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কোনটি হবে? তার মানে প্রশ্নটা যদি আমরা এইভাবে করি যে এমন কি কোনো মানুষ আছে যে যুদ্ধ পছন্দ করে না, এইভাবে কথাটা আছে। তাহলে এখানে আমরা যদি সঠিক উত্তরটা এইভাবে বলি যে ইজ দেয়ার অ্যানি ম্যান হু ডাজন্ট হেট ওয়ার, যে এমন কোনো মানুষ আছে যে যুদ্ধ ঘৃণা করে না, তার মানে সেক্ষেত্রে আমাদের এ নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে কি বলা হয়? আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এই যে বর্ণ আর অক্ষর, এই জিনিসটা কিন্তু ভুল করে যাই। অক্ষর হচ্ছে এক প্রয়াসে উচ্চারিত হবে আর বর্ণ অংশবিশেষ। যেমন আমরা এখানে যদি বলি উচ্চারিত, তাহলে এখানে উচ্চারিত, তাহলে এখানে আমাদের উচ্চ যে প্রথমটা হলো এটি কিন্তু একটা অক্ষর। শব্দ, তার মানে এখানে সব একবারে উচ্চারণ হলো, তাহলে এই সবটাই হচ্ছে একটা অক্ষর। এভাবে কিন্তু এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হবে অক্ষর। ও কোন ধরনের স্বরধ্বনি? এটা স্বরধ্বনি আমরা জানি, কিন্তু দুটি যুক্ত রয়েছে, তাহলে এই জন্য এটি হবে একটি যৌগিক স্বরধ্বনি। তাহলে এই ও, অনেক সময় এটা আসে যে ও সমান কি লেখা যায়, যখন আমরা লিখব তখন হবে
ও যুক্ত হ্রস্ব, আর যখন উচ্চারণ হবে তখন হবে অযুক্ত হ্রস্ব। এই হিসাবগুলো রয়েছে কিন্তু এখানে। তাহলে লিখিত একটি, উচ্চারিত কিন্তু আরেকটি হয়ে যাবে। যুক্ত বর্ণ রয়েছে, সংযুক্ত ব্যঞ্জন বর্ণটি কিভাবে যুক্ত হবে? তাহলে এখানে মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য ন, এটি হবে সঠিক উত্তর। দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, তাহলে এখানে টেলিকাস্ট লাইভ, তাহলে এখানে হোয়াট পার্টস অফ স্পিচ লাইভ, তাহলে এখানে লাইভটা কোন পার্টস অফ স্পিচ? তাহলে প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, তাহলে টেলিকাস্টটা কি? ভার্ব। কিভাবে? লাইভ, তার মানে এটি হবে অ্যাডভার্ব। 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কেমন হবে? তাহলে প্রথম আমাদের সমবাহুত হওয়ার সম্ভাবনা এখানে নেই। তাহলে এটি কি হবে? আমাদের দেখতে হবে যে আমাদের যে ত্রিভুজের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলোর মধ্যে পড়ে কিনা। ত্রিভুজের শর্ত কি? আমাদের প্রথম দুটো দেখব 15 এবং 8। তাহলে 15 এবং 8 আমরা যদি যুক্ত করি তাহলে কত হবে? 23 হবে। তার মানে এই দুটো করলে কত হচ্ছে? 23 হচ্ছে। আর এটি কত হচ্ছে? 17 হচ্ছে। তার মানে এই দুটার যোগফল কিন্তু আমাদের এটার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা যদি ক্যালকুলেশন হিসেবে করি, যেমন বাহু স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার এরকম আছে, বাহু ত্রিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এরকম যে বিষয়গুলো আছে এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এটা করতে পারি। তাহলে আমরা অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সেই ক্ষেত্রে শর্তটা যদি নিয়ে আসি তাহলে এখানে হবে 17 স্কোয়ার প্লাস কত রয়েছে, সমান 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তাহলে এখানে আমরা 15 স্কোয়ার করবো, তাহলে এখানে কত হবে? 64। আর এখানে আমাদের 15 স্কোয়ার করলে কত হবে? 225। তাহলে এখানে 5 4 9, 6 2 8 আর 2 289। তাহলে 17 করলেও কিন্তু 289 হচ্ছে, 7 7 49, 289 উভয় পক্ষে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের হবে একটি সমকোণী ত্রিভুজ। এরপর আমাদের যেটি রয়েছে 60 লিটার ফলের রসে আম ও কমলার রসের অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে? এখানে একটা জিনিস লক্ষণীয়, আমাদের এখানে রয়েছে 2:1, এখানে পরিবর্তিত অনুপাত হবে 1:2, তার মানে একটি আরেকটির ব্যস্ত অনুপাতিক। তাহলে এখানে আমরা শর্ট টেকনিক হিসেবে ব্যবহার করব যে আমাদের এখানে মোট ফলের রস কত, তারপরে এখানে আমাদের পার্থক্য কত, অনুপাতের ছোট সংখ্যা কত। তাহলে পার্থক্য আমাদের কত? উভয় ক্ষেত্রে পার্থক্য 1, অনুপাতের ছোট সংখ্যা 1, তার মানে আমাদের মিলাতে হবে কত লিটার? 60 লিটার। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের কত? 60 লিটার। এরপরে যে 0.03, 0.12, 0.48, তার মানে এর পরেরটা কত? তাহলে যেহেতু এটা একটা ধারার অঙ্ক, আমাদের সিকোয়েন্সটা বুঝতে হবে। এখানে যদি আমরা 4 দিয়ে গুণ করি 3 4 12, এখানে আবার 4 দিয়ে গুণ করলে 4 12 48, নিশ্চয়ই এখানেও 4 দ্বারা গুণ করতে হবে, 4 8 32, তার মানে 1.92 এটি হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি এবং 55 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের হবে? তাহলে 35 ডিগ্রি এবং 55 ডিগ্রি, তাহলে এই দুটির সমষ্টি কত হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। এই দুটির সমষ্টি হচ্ছে কত? 90 ডিগ্রি। তার মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুটো মিলে যখন 90 হবে, বাকিটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, আর 90 ডিগ্রি হলে নিশ্চয়ই সেটি হবে সমকোণী ত্রিভুজ। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে, এখানে ভালো করে খেয়াল রাখতে হবে, দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ, আর 2 সমকোণ মানে কত? 180, আর 180 মানে সরল কোণ, সম্পূরক কোণ। এই কথাগুলোর সাথে 180 মানে সরল কোণ, সম্পূরক কোণ, এই কথাগুলোর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি বলেছে? দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটিকে অপরটির কি বলে? তাহলে এখানে সরল কোণ রয়েছে, সম্পূরক কোণ রয়েছে, যখন একটি অপরটি হবে তখন হয়ে যাবে কি? সম্পূরক কোণ। আর যদি একটি বলা হবে তখন হবে সেটি সরল কোণ। তার মানে 180-র সাথে সম্পর্ক থাকবে সম্পূরক কোণের, আর 90 ডিগ্রির সাথে সংযুক্ত থাকবে বা সম্পর্ক থাকবে 90 ডিগ্রি।
আমরা আবারও বলছি কথাটা, 90 ডিগ্রি মানে পূরক কোণ আর 180 মানে সম্পূরক কোণ। এভাবে শর্ট টেকনিকটা মনে রাখতে হবে। এরপরে আমাদের রয়েছে 3, 9, 4 এর চতুর্থ সমানুপাতিক কত? তার মানে এখানে খেয়াল করতে হবে 3 আমাদের কিভাবে 9 হয়েছে, 3-এর সাথে 3 গুণ করার ফলে 3 9 হয়েছে। তাহলে 4-এর সাথে আমরা 3 গুণ করব, 3 4-এ 12। তার মানে এটি সঠিক উত্তরটি হবে 12। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। বাংলা বর্ণমালায় মাত্রা নেই এমন বর্ণের সংখ্যা কতটি? মাত্রা নেই তার মানে মাত্রা বিহীন, আর মাত্রা বিহীন হলে সেটি হবে 10টি। পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, পিতা ও পুত্রের বয়সের গড় 35, তাহলে মাতার বয়স কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে গড় থাকলে মোট বের করে নিব। তাহলে 37 রয়েছে, তাহলে 37 গুণন 3 করতে হবে আমাদের, 37 গুণন 3। তাহলে এখানে কত হবে? 3 7 21-এর 1, 3 3 9 2 11, 111 পেলাম। তারপরে আমাদের রয়েছে পিতা পুত্রের গড় বয়স কত? 35 বছর, সেখান থেকে আমরা 2 গুণ করব, তাহলে 70 বছর। তাহলে এখানে আমাদের 1 4, তার মানে এই 41 বছরটাই হচ্ছে মায়ের বয়স। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। ধারা থেকে রয়েছে 1 3 6 10 15 21 ধারাটির দশম পদ কত? তাহলে কয়টি রয়েছে? 2 4 6, আমাদের আরো 4টি বের করতে হবে। তার আগে জানতে হবে সিকোয়েন্সটা কি। এখানে 1-এর পরে 2 যুক্ত হয়েছে, তারপরে 3 4 5 6, তারপরে পর্যায়ক্রমে এখানে হবে 7 8 9 10, যেহেতু আমাদের 4টি সংখ্যা বের করতে হবে। তাহলে 21 আর 7-এ কত হবে? 28, 28 আর 8 হবে কত? 36, 36 আর 9 কত হবে? 45, 45 আর 10 হবে 55, তার মানে এটি হচ্ছে সঠিক উত্তর। একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? তাহলে এখানে আমরা একটুখানি যদি বলি, অনুপাত দেওয়া আছে, তাহলে এখানে অনুপাতটাকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা গুণ করলে এটি কত হবে? অর্থাৎ দুধ কত হবে? 5 দুগুণে 10, আর পানি হবে কত? 2 1-এ 2। তাহলে সেক্ষেত্রে আমরা পরিমাণ পেলাম 10 লিটার এবং 2 লিটার। এখন এদের পার্থক্য কি আমাদের 8 লিটার হচ্ছে কি না? তার মানে এখানে দুধের পরিমাণ 8 লিটার বেশি হচ্ছে, তার মানে 10 2 বিয়োগ করলে 8 লিটার বেশি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে পানির পরিমাণ কিন্তু 2 লিটার হয়ে যাচ্ছে। তার মানে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? সঠিক উত্তরটি হবে 2 লিটার। আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি। 1 2 3 4 ডট ডট 99, তাহলে এখানে সঠিক উত্তরটি কত হবে? এই ধরনের অঙ্ক থাকলে আমাদের যেটি করতে হবে n+1 ডিভাইডেড 2, তাহলে n ইন্টু n+1 ডিভাইডেড 2 আমাদের করতে হবে। তাহলে এখানে n ইন্টু n+1 ডিভাইডেড 2, তাহলে nটা কত আমাদের? 99 গুণন 100, নিচে কত? 2, তাহলে এখানে 99 গুণন 50, যেহেতু এই 2 দিয়ে 100 কাটলাম, তাহলে এখানে কত হবে আমাদের? নিচে তো আর কিছু নেই, তার মানে 1 আছে, এটা না লিখলেও চলবে। তাহলে এখানে 5 নং 45, 5 নং 45 আর 4-এ এভাবে আমরা করলে কিন্তু, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে 49 50। তাহলে এই শূন্যটা আগে বসে নিলাম, 5 নং 45-এর 5 হাতে 4, 5 নং 45 আর 4-এ 49, তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো? 49 50। তার মানে আমাদের ধারাবাহিক সংখ্যার যদি সমষ্টি চাই তাহলে n ইন্টু n+1 সংখ্যাটি আমরা ব্যবহার করতে পারি বা শর্টকাটটি ব্যবহার করতে পারি। তাহলে সঠিক হচ্ছে 49 50। কোন শব্দটির বানান শুদ্ধ? বানান শুদ্ধি থেকে প্রশ্ন কিন্তু আসবেই একটা, সুতরাং এতটুকু অবহেলা করার দরকার নাই। এখানে সঠিক উত্তর হবে সমীচীন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রটির ক্ষেত্রফল যদি 300 বর্গমিটার হয়, পরিসীমা কত? তাহলে এখানে খুব সহজে একটা জিনিস আমরা করতে পারি। কি বলছে এখানে? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে 1 গুণ এবং আরেকটা, তাহলে মোট কত হলো? এইভাবে আমরা এখানে সরাসরি ভাগ করে দেব। তাহলে এখানে যেটি আমরা করতে পারি, যেমন আমরা x ধরবো আর 3x ধরবো, একটি x ধরলাম, তাহলে আরেকটি 3 গুণ বেশি, তার মানে 3x, তাহলে x গুণন 3x ইকুয়াল টু 300, তার মানে কি হলো? 3x স্কোয়ার ইকুয়াল টু 300, x স্কোয়ার ইকুয়াল টু 100, x ইকুয়াল টু 10। তাহলে আমরা খুব সহজেই কিন্তু x এর মানটা বের করলাম। এখন x এর মান বের করলে আমাদের কত হবে? একটা 10 হবে আর দৈর্ঘ্যটা হবে কত? 30। তাহলে এখন আমরা 30 এবং 10 পাইছি, তাহলে এখন আমাদের খুব সহজেই পরিসীমাটা বের করতে পারবো। পরিসীমার সূত্রটা কি?
2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 30 যোগ 10 40 গুণন 2, তার মানে 80 মিটারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 10টি সংখ্যার যোগফল 462, এদের প্রথম 4টির গড় 52, শেষের 5টির গড় 38 হলে পঞ্চম সংখ্যাটি কত? আবারও বলছি, গড় থাকলেই সাথে আমাদের কি করতে হবে? সমষ্টিটা বের করতে হবে। তাহলে প্রথম 4টির গড় 52, তাহলে 4 দুগুণে 8, 4 5 20 208, এবং 5টির গড় কত? 38, তাহলে 5 8 40, 3 5 15 4 19, তাহলে এখানে কত হচ্ছে? 8 9 3, তাহলে আমরা কত পেলাম? এখানে 398। আমাদের যোগফল কত ছিল? 462। এখন এখান থেকে আমরা 462 398 বিয়োগ করব। 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে 1, 9 রেখে 10 6, 3 আর 1 4, তার মানে 64 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ পঞ্চম সংখ্যাটি হবে 64। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, এটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকলো, অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটি আমাদের কমেন্ট সেকশানে জানানোর জন্য। এর পরবর্তী যেটি রয়েছে, চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে? তার মানে মোট যোগ করব, 2 আর 1 3, 3 2 5, 5 3 8, তার মানে 4 কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি, তার মানে এখানে 360 অর্থাৎ 360। এখন আমরা ভাগ করব কত দিয়ে? এই যে এখানে 1 2 2 3, তার মানে এখানে 4 3 7 রেখে 8 দ্বারা আমরা ভাগ করব। তাহলে 8 দ্বারা ভাগ করলে কত হবে? আমরা এখানে 5 8 40 হচ্ছে না, 4 8 32, তাহলে 4 8 32, তাহলে এখানে আমাদের কত হবে? তাহলে 45 ডিগ্রি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এক একটা ভাগে। তাহলে সবচেয়ে বড় কোণটি হবে, তার মানে 3 হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে বের হয়েছে কত? 45 ডিগ্রি, তাহলে 3 গুণন 45, তাহলে 3 গুণন 45 করলে আমাদের কত হবে? 3 5 15, 3 4 12, 3 15, তাহলে এখানে আমরা কত করব? 45 গুণন 3, তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 135 ডিগ্রি। একটি গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাতটি 4:1 হবে? তাহলে এখানে মোট পরিমাণ কত? 16 গ্রাম। তাহলে এখানে আমাদের যেভাবে করতে হবে, মোট পরিমাণ কত সেটা আগে আমাদের জানতে হবে। তাহলে মোট পরিমাণ হচ্ছে 16, তাহলে আমরা 16টা লিখব, 16 গুণন। এবার আমাদের দেখতে হবে এখানে আমাদের 3:1, এখানে 4:1, তাহলে এখানে আমাদের যে দুটি অনুপাত রয়েছে, তাহলে প্রথম অনুপাতের যোগফল, তাহলে প্রথম অনুপাতের যোগফল 3 আর 1 4। এবারে পরিবর্তিত অনুপাতের পার্থক্য, পরিবর্তিত অনুপাতের পার্থক্য বলতে আগে 3 ছিল পরে 4 হয়েছে, এই পার্থক্যটা আমাদের লিখতে হবে কত? 1। তাহলে মোট যেটি থাকবে সেটি গুণন 1 ভাগ প্রথম অনুপাতের যোগফল, তাহলে কত হচ্ছে? 4 4 16, 4 গ্রাম, তার মানে এই 4 গ্রামটা হবে অ্যান্সার। আমি আবারও বলছি যে এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন মোটকে পরিবর্তিত অনুপাতের পার্থক্য দ্বারা গুণ করতে হবে আর প্রথম অনুপাতের যোগফল দ্বারা ভাগ করতে হবে, তাহলে খুব সহজে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? তাহলে এখানে 8 6 14 আর 10 24, তার মানে এমন এখানে দুটি সংখ্যা রয়েছে, তাহলে আর একটি কোন সংখ্যা নিলে এদের যোগফল 24 হবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখানে 7 আর 9 রয়েছে, তাহলে 7 আর 9 কত হচ্ছে? 16, 16 আর 8 24, তার মানে এই 8 নিলেই আমাদের উভয় গড় কিন্তু সমান হবে। এরপরে হি রিচড হোম সেফলি, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টস অফ স্পিচ, তাহলে এখানে সেফলি, এই সেফলিটা কি হিসেবে ব্যবহার হবে? অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হবে। 1 2 3 ডট ডট 100 হোয়াট, কিছুক্ষণ আগে আমরা 99 দিয়ে করেছি, তাহলে এখানে হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, তাহলে এখানে 100 গুণন 101 গুণন কত হবে? 50 হবে, তাহলে এটি হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে কেন আমরা
101 গুণন 50 নিলাম, তাহলে এই যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 নিলাম আমরা, তাহলে এখানে 100 গুণন 101 ভাগ 2, তাহলে 50 গুণন 101 কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে 50 একে 50, শূন্য হাতে 5, আবার 50 একে 50, তাহলে এখানে 50-50 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আপনার 50 ধরে করতে পারেন, শূন্য বাদ দিয়ে করতে পারেন, পরে শূন্য বসাতে পারেন, যে কোনোভাবে আপনারা এখানে করতে পারেন। তাহলে এখানে সঠিক উত্তর হলো 50-50। হুইচ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স হি ডিলস ড্যাশ রাইস, তাহলে এখানে হি ডিলস, এটি হবে হি ডিলস ইন রাইস। 3 গুণন 0.3 ভাগ 2 এখানে কত? তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কত হবে? মূলত এখানে কিসের কাজ আগে করতে হয়? বোর্ড ম্যাথের যে নিয়মটা রয়েছে সেখানে সেই অনুযায়ী আগে কিন্তু আমাদের ভাগের কাজটা করতে হবে। তাহলে ভাগের কাজ যখন আমরা এখানে করব 0.3 ভাগ 2, তখন এখানে আমাদের কি হয়ে যাবে 0.15। তারপরে সেটাকে আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে তখন হবে 3 আর এখানে 15, তাহলে তো কত হচ্ছে 45, তার মানে 0.45 কিন্তু আমাদের তখন হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি তারপরেও ক্যালকুলেশনটা করে দিচ্ছি। 3 গুণন 0.3 ভাগ 2, এটি হচ্ছে আমাদের মেইন অঙ্ক। তাহলে 3 গুণন এই দুটো যদি ভাগ করি তাহলে আমাদের কত হবে 3, দশমিকের পরে 3 বলতে সেটাকে 30 বোঝানো হয়ে থাকে, আর অরিজিনাল 3 যেটা বুঝি সেটা 0.3 বোঝানো হবে। তাহলে এখানে 30 যদি ভাবি তাহলে অর্ধেক কত হবে, যেহেতু 2 দ্বারা ভাগ অর্ধেক হবে, সেক্ষেত্রে 1 5 3 15 45, তাহলে 0.45টা হলো রাইট অ্যান্সার। গতকাল একটা জিনিসের দাম 10% বেড়েছিল, আজকে 10% কমেছে, তাহলে জিনিসটির দাম কত বেড়েছে, মোটের উপর কত বেড়েছে বা কমেছে? তাহলে এখানে আমরা যেটাকে 1% কমে যাবে, কারণ মনে করি আজ একটা দাম 100 টাকা, তাহলে এই জিনিসের দাম 10% বেড়ে গেছিল, তার মানে 110 টাকা হয়েছিল। তাহলে এটারও যদি আবার 10%, তাহলে 10% করলে 11 হবে, তাহলে তখন দাম হয়ে যাবে কত 99 টাকা। তাহলে মোটের উপর 1% কমলো। কোনটি আচ্ছা কোন বানান শুদ্ধ নয়? শুদ্ধ নয় কোনটি? তাহলে এখানে সঠিক উত্তরটি আমরা করব বিপণী, কারণ কর্নেল চক্ষুষ্মান খ্রিস্টাব্দ বিপণী, তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে বিপণী। এবি পরস্পর সম্পূরক কোণ, কিছুক্ষণ আগেও বলেছি সম্পূরক কথা বলার সাথে আমরা 180 কথা মনে রাখবো। তাহলে এ কোণ 120 ডিগ্রি হলে বি কোণের মান কত? তার মানে 180 চিন্তা করেন, 120 আছে আর 60 হলে 180 হবে, তার মানে বাকিটা 60 ডিগ্রি। নিচের কোণটি বাংলা ধাতু, তাহলে বাংলা ধাতু এখানে আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে রয়েছে কোনটি, তাহলে এখানে হবে কাঠ, কাঠটা হচ্ছে বাংলা ধাতু। 260 ডিগ্রি পরিমাণকে কি বলা হয়? 260 ডিগ্রি পরিমাণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ, কারণ আমরা জানি 180 ডিগ্রি চেয়ে বড়, কিন্তু 360 ডিগ্রির চেয়ে বড়কে প্রবৃদ্ধ কোণ বলা হয়। আর্টিকেল ইজ ইউজড বেসড অন, আর্টিকেল কিসের উপর ভিত্তি করে সাধারণত হয়? এটা প্রনাউন্সিয়েশনের উপর, অর্থাৎ উচ্চারণের উপর নির্ভর করে। কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর আরও 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য তাদের কত দিন চলবে? এটা ওয়েল নন একটি প্রশ্ন, এটি 20 দিন আনসার, এটা অনেকের মুখস্থই রয়েছে। হুইচ ইজ দ্য কারেক্ট আর্টিকেল? মিটার ইজ ড্যাশ ইউনিট অফ লেন্থ, তাহলে এখানে হবে মিটার ইজ এ ইউনিট অফ লেন্থ। The girl prides herself dash her beauty, তাহলে the girl prides herself, তাহলে এখানে আমরা সঠিক উত্তর হিসেবে করব কোনটি? upon her beauty। 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান, 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি ভেড়ার দাম কত? তাহলে 15টি ভেড়ার মূল্য 5টি গরুর সমান, তাহলে 2টি গরুর মূল্য যদি 3000 টাকা হয় আর 2টি গরুর মূল্য 3000, একটি গরুর মূল্য 1500, তাহলে মোট কত হলো? 3 3 6 7500 টাকা, আর এই 7500 টাকাই হচ্ছে 15টি গরুর দাম। তাহলে 7500কে যদি আমরা এখন 15 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 500 টাকা হবে, আর 500 টাকা যে 3 দ্বারা ভাগ করলে হবে 1500 টাকা, তার মানে 3টি ভেড়ার দাম হচ্ছে 1500 টাকা। 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? আবারও বলছি সম্পূরক কথাটা বলা আছে 180 চিন্তা করতে হবে, 180-র মধ্যে 125 আছে, বাকি প্রয়োজন কত? 55 ডিগ্রি।
হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফ্রম পুট? পুট এর পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটি? পুটের পাস্ট পার্টিসিপল ফলে কোনো হয় না, এটি রাইট অ্যান্সার। যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান কিন্তু সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলি সমকোণ নয়। কোণ সমকোণ যদি না হয় তাহলে এটি সরাসরি চলে যাবে কোথায়? রম্বসে। আর যদি সমকোণ হতো তাহলে সেটি হতো বর্গ। আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি। 91 নম্বর যে আমাদের রয়েছে এটি হবে প্রিভেনশন। ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ। প্রিভেনশন শেষে TION আছে, তাহলে এটা খুব সহজে আমরা বলতে পারি এটি একটি নাউন ফর্ম, কারণ শেষে TION SION এগুলো থাকলে এটি একটা নাউন হয়। কান্না থেকে কান্না এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? কান্না এখানে যদি আমরা বলি এটি একটি হবে সমীভবন, তাহলে সঠিক উত্তরটি করবো আমরা কোনটি? সমীভবন। The past participle form of the verb spread. Spread এর past participle form কোনটি? তাহলে সঠিক উত্তরটি হবে spreadই হবে। Which is the correct use of gerund? অর্থাৎ কোথায় সঠিকভাবে gerund ব্যবহার করা হয়েছে? তাহলে এখানে আমরা যদি অপশন সি তে দেখি ড্যান্সিং ইজ গুড এক্সারসাইজ, তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি হয়েছে এবং সেটি সাবজেক্টে বসে, তাহলে এটি সঠিক gerund। দুইয়ের মধ্যে এক কথায় প্রকাশ করলে কি হবে? দুইয়ের মধ্যে যখন এক হবে সেটিকে এক কথায় প্রকাশ করলে হবে উন্নতর, শেষে র থাকবে। আর অনেকের মধ্যে একটি যদি হয় তখন সেটা হবে অন্যতম। হুইচ ওয়ান ইজ জিরান্ড? আমাদের এখানে চারটি অপশনের মধ্যে জিরান্ড কোনটি? স্পিকিং এটাতে নিঃসন্দেহে একটি জিরান্ড, কারণ আইএনজি ভার্ব প্লাস আইএনজি একটি অপশনে রয়েছে। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটা আমি 80% এখনই বলতে পারি, যে কোনো ধরনের চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা বর্তমানে আসে। তাহলে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটি সঠিক উত্তরটি হবে ধ্বনি তত্ত্ব। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলোচ্য বিষয় মোট 4টি। স্কুল থেকে স্কুল, তাহলে এখানে প্রথমে ই যুক্ত হয়েছে, তার মানে আগে আগমন ঘটেছে, তার মানে স্বরাগম। তাহলে স্বরাগম আবার কিরকম হয়? আদি স্বরাগম, মানে আগে এসেছে, তাহলে এটা হবে সেটি আদি স্বরাগম। এবং সর্বশেষ যেটি রয়েছে ছোট থেকে ছোট্ট, তাহলে এখানে ট কিন্তু দুইবার উচ্চারণ হলো, তার মানে দুইবার উচ্চারণ যখন হবে তখন আমরা কি বলি? ব্যঞ্জনের দুইবার উচ্চারণ হলো, ট থেকে ট, ছোট থেকে ছোট্ট, তার মানে ব্যঞ্জন দ্বিত্ব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। শেষ মুহূর্তে আবারও জানিয়ে রাখি, আপনাদের জন্য 19তম নিবন্ধন বা 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য স্কুল, কলেজ এবং কলেজ পর্যায়ে 2 সম্মিলিত একটি আমাদের গুরুত্বপূর্ণ শীট তৈরি করা হয়েছে। আপনারা PDF বা প্রিন্ট কপি উভয় ভার্সন নিতে পারবেন, বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।